বরিশাল মামলায় গ্রেফতার 4 শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর। সময় সংবাদে প্রচারের পর রাতেই হাইকোর্টের নির্দেশ। আদালতের রায় মানছে না আদালত। ধর্ষণ ও নারী নির্যাতন মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সত্ত্বেও ঝুলছে বছরের পর বছর বিচারাধীন 2 লাখের বেশি মামলা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই বারবার সংঘাতে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং 15 অক্টোবর দ্বিতীয় নির্বাচনী বিতর্কে ভার্চুয়ালি অংশ নেওয়ার প্রস্তাব নাকচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অনলাইনে বিতর্ককে সময় নষ্ট হিসেবে আখ্যা দিলেন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর অবশেষে হাইকোর্টের নির্দেশে বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার 4 নাবালককে পৌঁছে দেওয়া হলো অভিভাবকের কাছে। একই সঙ্গে রোববার বাকেরগঞ্জ থানার ওসি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব করা হয়েছে। জেলা প্রশাসন বলছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে মামলাটি। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ধর্ষণ মামলার আসামি 7 থেকে 9 বছরের 4 শিশু। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। ভয় আর আতঙ্কে ছিল শিশুগুলো, উৎকণ্ঠায় ছিলেন তাদের বাবা মাও। এ নিয়ে বৃহস্পতিবার সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর রাতেই স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বসে। হাইকোর্টের নির্দেশে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ আদেশ দেন ওই 4 নাবালককে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার। অবশেষে হাইকোর্টের নির্দেশে শুক্রবার সকালে তাদেরকে পৌঁছে দেওয়া হলো অভিভাবকদের কাছে। এতে স্বস্তি প্রকাশ করেন তারা। স্থানীয় প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মামলাটি নিষ্পত্তি করা হবে। তদন্ত সাপেক্ষে বিজ্ঞ বিচারক বা তদন্তে যেটি প্রমাণিত হয় সেইভাবে ন্যায় বিচার বা এই বিচার প্রক্রিয়া চলবে। সেই বিচার প্রক্রিয়ার কোনো ব্যাঘাত যেন না হয় সেটিও আমরা কিন্তু আসলে লক্ষ্য রাখছি। এদিকে রোববার বাকেরগঞ্জ থানার ওসি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী 11 তারিখ রবিবার সকাল 11টায় মহামান্য হাইকোর্ট ডিভিশনে এই 4 শিশু সহ তার অভিভাবক এবং বাকেরগঞ্জ থানার ওসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেডিকেল কলেজকে বলা হয়েছে ভিকটিমের এই যে ধর্ষণের ঘটনায় যে ভিকটিম, সেই ভিকটিমের শারীরিক পরীক্ষার রিপোর্ট 11:30টার সময় মাননীয় হাইকোর্ট ডিভিশনে পাঠাতে বলা হয়েছে। গত রোববার বরিশালের বাকেরগঞ্জে 6 বছরের প্রতিবেশী মেয়ে শিশুর সঙ্গে বাড়ির পাশে বাগানে খেলছিল 4 ছেলে শিশু। তাদের আসামি করে গত মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন মেয়ে শিশুর বাবা। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতের বিচারক এনায়েতুল্লাহ নির্দেশে তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে বরিশালের বাকেরগঞ্জে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। ধন্যবাদ রাজু আপনাকে। ঠিক 8টার সময় বরিশালের বাকেরগঞ্জের রুনশি গ্রামের পরিবারের কাছে ধর্ষণ মামলার আসামি হিসেবে যাদেরকে বলা হয়েছিল সেই নাবালক শিশুদেরকে হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু চলে গেছেন। একজন এখানে রয়েছেন প্রবেশন কর্মকর্তা, বরিশাল জেলা প্রবেশন কর্মকর্তা জনাব সাজ্জাদ পারভেজ। তার কাছ থেকে আমরা সর্বশেষ তথ্যটি জেনে নেওয়ার চেষ্টা করব। জনাব সাজ্জাদ পারভেজ, আমাদেরকে সর্বশেষ তথ্যটি একটু জানাবেন। রাতে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা রাতে যোগাযোগ করে শিশু 4 জনকে আমরা কেউকের থেকে গাড়িতে করে নিয়ে আসি এবং বরিশালে আমরা আসছি 7:30 পৌনে 8 এবং 8টার দিকে ওদের ফ্যামিলির কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং হস্তান্তর করেছি। বিষয়টি আমরা দিতে পারে খুব ভালো লাগলো এবং পরবর্তীতে এই শিশুগুলো যেন ভালো থাকে আমরা কাউন্সেলিং করবো। আমরা ইউনো মহোদয়ের সাথে আলাপ করেছি এবং এদের যেটা বন্য সামাজিক ভিত্তি বা সুরক্ষার জন্য আমরা সমাজসেবা পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে প্রফেশন অফিসার, বরিশালের জেলা প্রফেশন অফিসার জনাব সাজ্জাদ পারভেজের কথাগুলো। আমরা একটা জিনিস দেখেছি যে শিশুগুলো পরিবারের কাছে যেতে পেরে কিন্তু আনন্দিত, আর পরিবারও আনন্দিত। তারা ধন্যবাদ জানিয়েছে মহামান্য হাইকোর্টকে দ্রুত সিদ্ধান্ত দিয়ে তাদের ছেলেদেরকে পৌঁছে দেওয়ার জন্য। এবং পাশাপাশি একটা জিনিস আমরা দেখেছি, শিশুদের মধ্যে ভীষণ ভয় কাজ করছে
তারা 3 দিন যে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল এই অবস্থা তাদের মনের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে। তো এই ছিল মোটামুটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রাম থেকে যে ধর্ষণ মামলার আসামি হিসাবে যে 4 জন শিশুকে উপস্থাপন করা হয়েছিল আদালতে, তাদেরকে যে পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের হাতে, তার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। আদালতের রায় মানে না আদালত। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে 1.5 বছর আগে উচ্চ আদালত নির্দেশ দিলেও মানা হচ্ছে না বিচারিক আদালতে। এমনকি উচ্চ আদালতেও ঝুলছে বছরের পর বছর। আর আইনের এই ফাঁকফোকরে জামিনে বের হয়ে যায় অনেক আসামি। আফজাল হোসেনের রিপোর্ট। কোর্টে আসা কোনো উকিল ধরি নাই, কেস মামলা খাড়া না করতে ছেলেরা আবার কিভাবে জামিনে নেয়, কিভাবে বাড়ি করিয়ে নেয়। পয়সা চাই না, কিচ্ছু চাই না, খালি বিচার চাই। প্রতিবন্ধী মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়েরের 3 দিনের মধ্যে জামিনে বের হয়ে গেছে আসামি। বের হয়ে দিচ্ছেন হুমকি ধামকি। প্রতিকারের আশায় 8 মাস ধরে মা ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। বিচারে গতি আনতে এবং ঝুলে থাকা মামলার বোঝা কমাতে 1.5 বছর আগে 7 দফা নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির সময় বেঁধে দিলেও এর কোনো প্রভাব পড়েনি বিচারে। আদালত ঘুরে যার সত্যতা মিলে, এমন পরিস্থিতি দেখে হতাশ উচ্চ আদালত। যদি এটুকু আমরা মেনে চলতে পারি তাহলেও কিন্তু এই ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ট্রাইব্যুনালগুলোই এই নির্দেশনাগুলো কিন্তু মানছেন না। যদি কেউ না মেনে থাকেন তাহলে এগুলো কন্টেম আকারেই এখানে বিচার হওয়া উচিত তাদের বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দিলেন নানা অজুহাত। বিচার যে দীর্ঘতার সূত্রিত সৃষ্টি হয় এর একমাত্র কারণ হচ্ছে তদন্ত ব্যাপার তো আছেই, অনেক সময় তদন্ত দেরি হয়ে যায়, তারপরে সাক্ষী না আসে। দেখা গেছে যে সাক্ষীর সমান পাঠানোর পরেও সাক্ষীরা আদালতে আসে না। 5 বছরের বিলম্ব বা 5 বছরের অধিক মামলা বিচারাধীন আছে, এরকম মামলা আপনি 9টা কোর্টে পাবেন না। বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগে অনেক আসামি বের হয়ে যাচ্ছেন জামিনে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় বলছে এখন আর সে সুযোগ দেয়া হবে না। কেউ যেন আইনের ফোড়ফাকর তৈরি করে বেরোয় না যেতে পারে সেদিকে আমরা সুদৃষ্টি 90 দিনে যাতে শেষ হয় সেই ব্যবস্থা আমরা করতেছি। ঢাকার 9টি সহ দেশের 101টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 2 লক্ষাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার 20 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1441 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,74,592 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,605 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,39,413 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,441 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,74,592 জন। 24 ঘন্টায় মারা গেছেন 20 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 5,460 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। মোট সুস্থ হয়েছেন 2,88,316 জন। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নতুন পুরনো রোহিঙ্গারা বারবার সংঘাতে জড়িয়ে পড়ছে। গত কয়েকদিনের সংঘাতে প্রাণ গেছে 8 জন রোহিঙ্গার। এই সংঘাতে আতঙ্কে রয়েছেন ক্যাম্পে কর্তব্যরত চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজার জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা। প্রতিদিনই ক্যাম্পের কোথাও না কোথাও মারামারি, সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটছে নানা অপরাধের ঘটনা। রোহিঙ্গারা বলছে মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ আধিপত্য বিস্তারের পাশাপাশি নতুন পুরনো অনেক রোহিঙ্গা দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ছে, যে কারণে অস্থিতিশীল হয়ে উঠছে রোহিঙ্গা ক্যাম্প। মাদক ব্যবসা তারা দ্বন্দ্ব চলি এখন আর কিছু তারা ফাটির মধ্যে লগি তোমার গস্তারি যোগই আর হারালে ফেলাই। প্রতিদিনই রোহিঙ্গাদের সংঘর্ষে আহত হচ্ছে অনেকেই। আর আহতদের চিকিৎসা সেবা কিংবা উন্নত চিকিৎসার জন্য ক্যাম্পে দায়িত্ব পালন করছে সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তারাও।
আমাদের উপরও হামলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ রিফিউজির মধ্যে আছি আমরা। বিভিন্ন ক্যাম্পে আমাদের হাসপাতাল আছে, এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যেতে হলে এখানে মানে একটা রিস্ক আছে। তবে চাকরিরত ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসক। স্থানীয় বাসিন্দাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ পুলিশ অ্যাক্টিভ আছে, তারা কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের এই বিষয়ে মনে হয় না যে আতঙ্কিত হওয়ার বা ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে সক্রিয় আছে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপ। গেল 3 বছরে এসব ক্যাম্পে সহিংসতায় প্রাণ ঝরেছে অন্তত 80 জন রোহিঙ্গার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শীত আসার আগেই বাজারে আসতে শুরু করেছে আগাম শীতের সবজি। এই মুহূর্তে রকমারি সবজির খবর জানাতে গাইবান্ধার হকার্স মার্কেটে আছেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম, গাইবান্ধা শহরের পুরাতন বাজারের যে পাইকারি সবজির বাজার আছে সেখানে বাজার দর ছিল, তার থেকে এই খুচরা বাজারটিতে আমরা এখন অবস্থান করছি গাইবান্ধা শহরের হকার্স মার্কেটে। এখানে কিন্তু খুচরা বাজারে পুরাতন বাজারের চেয়েও আরো বেশি দামে শাকসবজি বিক্রি হচ্ছে। আপনাকে বলে রাখি যে এখানে ছোট আকারের একটি পেঁপে কিংবা একটি চাল কুমড়া 40 টাকার কমে কোনোভাবেই মিলছে না। পাশাপাশি আপনাকে যদি বলি যে বেগুন কিন্তু 60 টাকার উপরে এখানেও বিক্রি হচ্ছে প্রতি কেজি বেগুনের দাম। অর্থাৎ করলা, 1 কেজি করলা 100 টাকার নিচে কোনোভাবেই মিলছে না। মরিচের দামও কিন্তু 200 টাকা ছাড়িয়েছে প্রতি কেজি মরিচে। এমনিভাবে যারা একেবারেই সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী কিংবা দিনমজুরের উপর নির্ভর করে যাদের সংসার চলে, জীবন জীবিকা নির্বাহ হয়, সেই শ্রেণী পেশার মানুষগুলো কিন্তু চরম বিপাকে পড়েছেন শাকসবজির বাজারের এইরকম এত চড়া হওয়ার কারণে। আমি যদি বলি যে একটা মানুষ, যেই মানুষটা সারাদিন শ্রম বিক্রি করে 300 টাকা আয় করে, তার পক্ষে কিন্তু এই 60 টাকা কেজিতে বেগুন কিংবা 100 টাকা কেজিতে করলা কেনা কোনোভাবেই সম্ভব নয়, যেখানে মরিচের কেজি 200 টাকায় তাকে কিনতে হচ্ছে। তো আসলে ক্রেতারা যেটি বলছেন যে বন্যার কারণে আপনার হচ্ছে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, বিক্রেতারা বলছেন। তবে ক্রেতারা বলছেন যে এটি একটি অজুহাত ব্যবসায়ীদের, এর পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা এবং বাজার মনিটরিং না করার কারণে আসলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার বলে আমাদেরকে বলেছেন আসলে ক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিং এর তেমন কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। তো রাজু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গাইবান্ধা শহরের হকার্স মার্কেটের যে শাকসবজির বাজার, সেখান থেকে সবশেষ খবর। গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। রাজধানী প্যারিসের পর ফ্রান্সের অন্যান্য 4টি শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও উচ্চ সতর্কতা জারি করেছে সরকার। আগামী সপ্তাহে এই তালিকায় যোগ হতে পারে আরও কয়েকটি শহর। এদিকে নতুন করে সতর্কতা জারির পাশাপাশি নানা বিধিনিষেধ আরোপ করায় ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। রাজধানী প্যারিসের পর ফ্রান্সের লিওন, লিল, গ্রনোভেল এবং সেন ইতেনে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যাওয়ায় উচ্চ সতর্কতা জারির ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরন এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণার কথা জানান। আগামী শনিবার থেকে তার এই ঘোষণা কার্যকর হবে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে ফ্রান্সে করোনা পরিস্থিতির অবনতি আর দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি সরকারের নানা উদ্যোগের কথাও দ্বিতীয় দফায় ফ্রান্সে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উচ্চ সতর্কতার পাশাপাশি বেশ বিধিনিষেধও আরোপ করছে কর্তৃপক্ষ, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সরকার নতুনভাবে 4টি শহরে বিধিনিষেধ আরোপ করছে এবং যাদের পেপার আছে তারা তো তাদেরকে সরকার যেভাবে কিছু সাহায্য সহযোগিতা করবে, কিন্তু যাদের পেপার নেই, অনিয়মিত, তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে আছে। ক্রেতা এখন একদম নাই বলেই চলে। আর ব্যবসাগুলো আসলে এই করোনা আক্রান্তর কারণে ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত এখন আমরা আছি। এখন ফ্রান্সের দ্বিতীয় দফায় করোনা আক্রান্তর হার অনেক বেশি বেড়ে যাওয়ায় নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আর কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। কর্মহীন এসব মানুষ আগামী দিন কিভাবে পার করবেন তা নিয়ে এখন দুশ্চিন্তায় সময় পার করছেন তারা। লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। ফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রী হলেন 16 বছরের কিশোরী। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে দেশটির 34 বছর বয়সী নারী প্রধানমন্ত্রী সান্না মারিন ওই কিশোরীকে প্রতীকী দায়িত্ব দেন।
ফিনল্যান্ডের একদিনের প্রধানমন্ত্রী আবা মার্টো নতুন কোনো আইন তৈরি করতে পারেননি, কিন্তু সাধারণ দিনের মতোই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিনিশ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন। বিশেষভাবে প্রযুক্তি খাতে নারীদের অধিকার নিয়ে আলাপ আলোচনা করেন। মেয়ে শিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডে এই ক্ষমতার হাতবদল ঘটে। কন্যা শিশুদের অধিকার তুলে ধরতে জাতিসংঘে প্রতি বছর 11 অক্টোবর সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়। ফিনল্যান্ড এ নিয়ে গেল 4 বছর ধরে গার্লস টেক ওভার নামে এক আন্তর্জাতিক কর্মসূচি পালন করে আসছে। এই কর্মসূচিতে সারা বিশ্বের কিশোরী ও তরুণীরা বিভিন্ন দেশের রাজনীতি, ব্যবসা ও অন্যান্য খাতের প্রধান হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করেন। সান্না মারিন ফিনল্যান্ডে গত বছর নির্বাচনে জিতে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বরিশালের মামলায় গ্রেপ্তার 4 শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর। সময় সংবাদে খবর প্রচারের পর রাতেই হাইকোর্টের নির্দেশ। আদালতের রায় মানছে না আদালত। ধর্ষণ ও নারী নির্যাতন মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সত্ত্বেও ঝুলছে বছরের পর বছর বিচারাধীন 2 লাখের বেশি মামলা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।